নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আলোচনা করে দিয়েছি, অর্থাৎ ভূগোলের যতগুলো সেট ছিল। এখন ইতিহাস শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025-এর থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। তবে এই ভিডিওতে আমি ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 278 নম্বর পেজের প্রথম মডেল সেট, স্কুলের নাম আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাসটি একটু দেখাচ্ছি, তোমরা পুরো লক্ষ্য করো। এই যে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন 4 নম্বর অধ্যায় থেকে আসবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 3টি এসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে তোমাদের এখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন দুটি, উত্তরদানযোগ্য প্রশ্ন একটি, অর্থাৎ 2 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 3 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার এখানটায় একটু আছে 5 দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ থেকে, এখানটায় 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, তারপরে একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর আর একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোনো 5 নম্বর প্রশ্ন আসবে না। এখান থেকে সাম্রাজ্যের 6 নম্বর অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 7 নম্বর অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর অধ্যায় কি রয়েছে তোমাদের লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আর 9 নম্বর অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দেবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে তোমাদের মোট 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 14টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে 2 নম্বরের মোট 12টি প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর দিতে হবে 6টি প্রশ্নের, অর্থাৎ 12 নম্বর। আর 3 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, তার মধ্যে 5টি 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 15 মার্কের, আর 6টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, কিন্তু 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 15 মার্কের। এই করে মোট তোমাদের মোট নম্বর কত হচ্ছে হিসাব করো, 70 মার্কের নম্বর, 70 নম্বরের পরীক্ষা দিতে হবে। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। প্রথমে হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি হলো অপশান সিতে সংহিতা। 2 দাগে 10 রাজার যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে, অপশান ডিটাই ঠিক, কুরুক্ষেত্রের। 3 নম্বরে সুর করে গানের মতো গাওয়া হতো, অপশান বি উত্তর ঠিক, সামবেদ। 4 দাগে সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব, অপশান বি উত্তর ঠিক 566 অব্দে। 5 দাগে বজ্জিদের রাজধানী ছিল, অপশান এর উত্তরে ঠিক বৈশালী। 6 দাগে ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন, অপশান ডি উত্তরে ঠিক বিম কথফিসিস। 7 নম্বরে নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয়, অপশান ডির উত্তরে ঠিক প্রথম কুমারগুপ্তের আমলে। 8 নম্বরে মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত, অপশান বির উত্তরে ঠিক কৃষির উপর। 9 দাগে গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো, অপশান এর উত্তরে ঠিক তাম্রলিপ্ত। 10 নম্বরে জীবক ছিলেন, অপশান এর উত্তরে ঠিক বিম্বিসারের।
11 নম্বরে পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর ঘুরছে একথা বলেছেন অপশান এর উত্তরটা ঠিক আর্যভট্ট। 12 দাগে প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো অপশান বির উত্তর ঠিক ধামেক। তারপরে 13 নম্বরে পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন অপশান ডির উত্তরে ঠিক পারস্য থেকে। 14 দাগে তাম্রলিপ্ত বন্দরটি গ্রিক ভাষায় বলা হতো অপশান ডির উত্তরে ঠিক তামালিতেস। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে আর্যরা ভারতে কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে সপ্ত সিন্ধু অঞ্চলে। 2 নম্বরে কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল সূর্য দেবতা। একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায় মহাভারত থেকে। তারপরে লক্ষ্য করো 4 দাগে মহাবিনিষ্ক্রমণ কি। লক্ষ্য করো মহাবিনিষ্ক্রমণের উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা পালি ভাষায়। 6 দাগে কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর যা বর্তমানে পেশোয়ার নামে পরিচিত। 20 দাগে 2টি স্তম্ভ মিলিয়ে লেখো মহাবলীপুরম, ডিতে রথের মতো মন্দির, গান্ধার শিল্পরীতি, এতে কুষাণ যুগ, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, বিতে পাটলিপুত্র, ভদ্রবাহু, শীতে দিগম্বর। 7 দাগে ঠিক না ভুল লেখো। 1 রয়েছে মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করতেন রাজা, ভুল। 2 দাগে কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত, এটা ঠিক। ডি দাগে বিমানন শব্দটি খুঁজে বের করো। এখানে বিমানন শব্দটি হবে জ্যোতিষ আর এখানে বিমানন শব্দটি হবে কনিষ্ক। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়। আচ্ছা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, বুঝতে পেরেছ। এই যে এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে বিদথ বলতে কি বোঝায়, উত্তরটি লক্ষ্য করে বলে দিচ্ছি। রাজা ও বিশের সদস্যরা বিদথ নামের একটি প্রতিষ্ঠানে সমবেত হতো। এখানে যুদ্ধের কথা নিয়ে আলোচনা হতো। এখানে রাজার নেতৃত্বে যুদ্ধে লুট করা সম্পদে ভাগ বাটোয়ারা করা হতো। 2 নম্বরে রয়েছে চতুর্জাম কি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর কারা, উত্তরটি দেখো এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। অথবা রয়েছে আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো, উত্তরটি লক্ষ্য করো। চার দাগে দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল, উত্তরটি লক্ষ্য করো। প্রথম নগরায়ণের 1000 বছরের পরেও আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়, তারা কোথায় হয়েছিল গঙ্গা নদীর উপত্যকায়। কত খ্রিস্টপূর্বাব্দে না 609 খ্রিস্টপূর্ব 600 নাগাদ ভারতের দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। অথবাতে রয়েছে গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি কি বলা হয়, উত্তরটি দেখো। গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে। গুপ্ত আমলের সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। 5 দাগে বিশাখা দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো, উত্তরটি দেখো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। গুপ্ত রাজাদের অথবা ব্রহ্মগুপ্ত কে ছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। ব্রহ্মগুপ্ত কে ছিলেন, উত্তরে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী, তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হল ব্রহ্ম সিদ্ধান্ত। কি হলো
ব্রহ্ম সিদ্ধান্ত। 6 দাগে মিনান্দার কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দেখো, লক্ষ্য করো, এখান থেকে শুরু করে উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন? উত্তরে লেখো শ্রীলঙ্কা, সিরিয়া, মিশর, লিবিয়া, গ্রিস, আলবেনিয়াতে তার ধর্মদূত পাঠিয়েছিলেন। 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল? উত্তরটি লক্ষ্য করো। অথবা মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পার্থক্যটি তোমরা পুরোটা তুলে ধরবে, এই যে পার্থক্যটি পুরোটা তুলে ধরবে এতটা পর্যন্ত, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, গুপ্ত ও বাকাটক শাসকের মধ্যে কি কি মিল ছিল? উত্তরটি দেখো, এই যে গুপ্ত বা কাটক শাসন ব্যবস্থার মধ্যে মিল, এখান থেকে শুরু করবে, 1 নম্বরটা পুরোটা লিখবে, 2 নম্বরটা লক্ষ্য করো, বুঝতে পেরেছ? আর 3 নম্বরে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এই সাতবাহনদের শাসন পদ্ধতি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দিক দেখা দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে স্তূপ, চৈত্য, বিহার সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখো। 3rd সেমিস্টারের ক্লাস 6-এর ভূগোলের রায়ার মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বা বিচিত্রায় ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। টিকা লেখো, গুপ্ত আমলের শিল্প চর্চা। লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো, তাম্রলিপ্ত। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, টিকা লেখো, গান্ধার শিল্প। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে হর্ষবর্ধন কিভাবে কনৌজ ও থানেশ্বরের শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা হর্ষবর্ধন রাজ্য জয় এবং শাসন ব্যবস্থা দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এই যে কুষাণদের শাসন পদ্ধতি, এখান থেকে শুরু করবে, তারপরে সাতবাহনদের শাসন পদ্ধতি দেখে নাও, উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মৌর্য আমলের নারী ও পুরুষদের পোশাক কি রকম ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। কুষাণ আমলের মানুষ কিভাবে অবসর সময় কাটাতেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করে তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এখানে জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান চর্চা এবং চিকিৎসা বিজ্ঞান সবই আলোচনা করা রয়েছে, পরপর লিখে নেবে, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মৌর্য আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্প রীতির নাম কি? উত্তরটি লক্ষ্য করো, শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্প রীতি কি কি? মথুরা শিল্প ও গান্ধার শিল্প। 279 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, শেষ নন্দরাজার নাম হল? অপশান বিতে ধননন্দ। 2 নম্বরে কুজুল কদফিসিস এর প্রধান এলাকা ছিল? অপশান সিতে এ ও বি উভয়, অর্থাৎ কাবুল ও কাশ্মীর। 3 নম্বরে কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়? অপশান এতে গান্ধার শিল্প রীতিতে। 4 নম্বরে গুহা বাস কারা বানিয়েছিলেন? অপশান এতে মৌর্য সম্রাটরা। 5 নম্বরে কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকত? অপশান এতে সিংহ। 6 নম্বরে ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের মানুষদের প্রধান জীবিকা ছিল? অপশান ডিতে কৃষিকাজ। মৌর্য আমলে কোন আসবাবপত্র ব্যবহৃত হতো? অপশান সিতে এ ও বি উভয়, অর্থাৎ মাদুর ও খাট। 8 নম্বরে পারসিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? অপশান এতে দরায়ুস। 9 নম্বরে কারা পল্লব নামে পরিচিত? অপশান এতে পার্থিয়রা। 10 নম্বরে বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো? আবার প্রশ্নটা বলছি, কারা পল্লব নামে পরিচিত? অপশান এতে পার্থিয়রা। 10 নম্বরে বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো? অপশান সিতে এ ও বি উভয়ই। ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায়? অপশান সিতে যমুনা ও গঙ্গা উভয়ের কথা জানা যায়, অর্থাৎ অপশান সির উত্তরে ঠিক। তারপরে 12 নম্বরে লক্ষ্য করো, কোন সাহিত্যে দেবতা ও অসুরদের বিবাদের কথা পাওয়া যায়? অপশান এতে ব্রাহ্মণ সাহিত্যে। 12 নম্বরে কেবলিন নামে কে পরিচিত হন? অপশান এতে মহাবীর। 14 নম্বরে দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সঙ্গে জড়িত? অপশান এতে জৈন ধর্মের সঙ্গে জড়িত। 2 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম কি? মসলিন, জায়গাটার নাম হচ্ছে মসলিন। 2 নম্বরে তুলোর চাষ কোথায় বেশি হতো? সিন্ধু উপত্যকায়। 3 নম্বরে চিকিৎসা সংক্রান্ত দুটি বইয়ের নাম লেখো। এই যে একটি হচ্ছে চরক সংহিতা আর একটি হচ্ছে সুশ্রুত সংহিতা, এই দুটো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বইয়ের নাম। তারপরে 4 নম্বরে যে কোনো দুটি বিখ্যাত মহাবিহারের নাম লেখো। নালন্দা, তক্ষশিলা, বল্লভী ও বিক্রমশীল। বুঝতে পেরেছ? 5 নম্বরে বরাহ মিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো। বৃহৎ সংহিতা। 6 নম্বরে পোলিশ কাকে বলে? উত্তরটি দেখো, এই যে পোলিশ প্রাচীন গ্রীসে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা লিখবে। 7 নম্বরে
কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টার সঙ্গে পারসিক সাম্রাজ্যের যুদ্ধের কথা লিখেছিলেন? হেরোডোটাস। 8 নম্বরে নাসিক ও কার্লে লেক কোন রাজার আমলে তৈরি হয়? সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। 9 নম্বর প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো। রাজ্যবর্ধন। 10 নম্বর গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের লুম্বিনীতে। তারপর 10 নম্বরে রয়েছে গণরাজ্য কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে মহাপতি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। 13 নম্বরে স্নাতক কাদের বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে স্নাতক কাকে বলে। 14 নম্বরে রত্নিন কাদের বলা হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে রত্নিন কাদের বলা হতো, এখান থেকে এতটা। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বৈদিক যুগের অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লেখ। এই যে বৈদিক যুগের অর্থনীতি, এই যে পশু সম্পদ, কারিগরি শিল্প, এই দুটো লিখবে। বুঝতে পেরেছ? অথবা ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পুরোটাও লিখতে পারো। পরের প্রশ্ন, মহাজনপদ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে যে জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলে। এবং মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠার যে কোনো একটি কারণ লেখো। এই যে এখান থেকে সৃষ্টি একটা কারণ, এখান থেকে দুটো কারণ দেখলাম, তোমরা যে কোনো একটি কারণ লিখবে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মগধের দুটি রাজধানীর নাম লেখো। আচ্ছা, মগধের দুটি রাজধানী হলো, এই যে মগধের রাজধানী ছিল রাজগৃহ আর পাটলিপুত্র। রাজগৃহের পরে পাটলিপুত্র মগধের রাজধানী হয়েছিল, অর্থাৎ রাজগৃহ এবং পাটলিপুত্র এই দুটো। পরের প্রশ্ন, মহাবীর কত বছর ধর্মপ্রচার করেন? উত্তরটি লক্ষ্য করো, 30 বছর ধর্মপ্রচার করেন। কত বছর? 30 বছর। তারপরে কি আছে 3 দাগে, কনিষ্কের রাজধানীর নাম লেখো এবং কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম লেখো। আচ্ছা, কনিষ্কের রাজধানীর নাম হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার। আর হচ্ছে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া। বুঝতে পেরেছ? তারপর 7 দাগে লক্ষ্য করো, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম লেখো এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল? আচ্ছা, সাতবাহন বংশের প্রধান শাসক হচ্ছেন শিমুক। আর সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল? না, পশ্চিম ভারতের শক ও ক্ষত্রপ। পশ্চিম ভারতের শক, ক্ষত্রপ। এরপরে রয়েছে 4 দাগে, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? লক্ষ্য করো, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে সময়কাল দিয়েছে এতটা পর্যন্ত। বুঝতে পেরেছ? 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতে গঙ্গা নদীর উপত্যকায়। ও কারসাপ কি? মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম কারসাপর, এটা লিখবে। অথবা গুপ্ত সাম্রাজ্যে কিভাবে পতন ঘটে? উত্তরটি লক্ষ্য করো। ও সুবর্ণ কি? গুপ্ত সাম্রাজ্যে বা গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রার মধ্যে সুবর্ণ হলো একটি সোনার মুদ্রা। গুপ্ত সম্রাটের আমলে অনেকগুলো সোনার মুদ্রা ছিল, তার মধ্যে একটি সোনার মুদ্রার নাম হলো সুবর্ণ। 5 নম্বরে সঙ্গম সাহিত্য কাকে বলে? 159 19 নম্বর পেজ। উত্তরটা দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তরটি দেখো, শিলপাদ্দিকারম ও মণি মেঘালাই।
এই দুটো নাম লিখবে কি শিলপাদ্দিকারম কারম ও মণি মেখলাই, এই দুটো তামিল মহাকাব্য। 6 নম্বরে রয়েছে কয়েকজন পারসিক সম্রাটের নাম লেখো। সাইরাস দারায়ুস। অথবা হায়ারোগ্লিফিক লিপি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। চারের দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দেয়, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মহাবীর কত বছর বয়সে মারা যান? 72 বছর বয়সে। জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। পার্শ্বনাথ ও মহাবীর। 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতির নাম লেখো। সেলুকাস। মৌর্য আমলে 2টি ভূমি রাজস্বের নাম লেখো। ভাগ ও বলি। 3 নম্বরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতির নাম লেখো। বসুমিত্র। নাম কি? বসুমিত্র। ওই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। এই যে এখানে সভাপতি অলঙ্কৃত বসুমিত্র। আচ্ছা, ওই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধদের প্রধান 2টি বিভাগ হীনযান ও মহাযানের উৎপত্তি হয়। 4 নম্বরে রুদ্র দামন কোন উপাধি ব্যবহার করেছিলেন? মহাক্ষত্রপ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম লেখো। প্রভাবতী গুপ্তা। এবং কোন সম্রাট প্রথম রূপোর মুদ্রা চালু করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপোর মুদ্রা চালু করেন। এরপর 5 নম্বরে লক্ষ্য করো, স্ত্রীধন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। স্ত্রীধন বলতে কি বোঝো? রূপক কি? এক ধরনের অলঙ্কারকে রূপক বলে। কি বলবে? রূপক কি না এক ধরনের অলঙ্কারকে রূপক বলে। পরের প্রশ্ন 5-6 নম্বরে সংখ্যায়ন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। পরে রয়েছে কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। কৃষি পরাশর। নামটি কি হবে? কৃষি পরাশর। 7 নম্বরে কাবেরী নদীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম লেখো। কাবেরীপট্টনম বন্দরটির নাম। তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সভায় কোন কোন দূত এসেছিলেন? না, মেঘাস্থিনিস এসেছিলেন। 2 জন দূতের নাম লিখতে বলেছে। আচ্ছা, আমি দেখছি। পরের প্রশ্ন, রাজা রেশম পথ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রেশম পথ কাকে বলে? কোন 2টি লিপি ডান দিক থেকে লেখা হয়? খরষ্টি ও ব্রাহ্মী। কি লিখবে? খরষ্টি ও ব্রাহ্মী। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে 1 নম্বরে রয়েছে কি রয়েছে? মৌর্য আমলে মানুষরা কি ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে? লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে অগ্রহার ব্যবস্থা। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো এবং কোন অঞ্চলে শালি ধান চাষ হতো? আচ্ছা, দূরপাল্লার বাণিজ্য হতো কাবেরীপট্টনম। তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো? না, কাবেরীপট্টনম। কোন অঞ্চলে শালি ধান চাষ হতো? না, মগধের পার্শ্ববর্তী অঞ্চলে শালি ধান চাষ হতো। 2 নম্বর দাগে রয়েছে 2 নম্বরে মৌর্য আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্য লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবা গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে গুপ্ত আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্য দেখাচ্ছি, তারপরে দেখাও পল্লব আমলে। উত্তরটি দেখো,
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এবার পল্লবদের শিল্পচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর রয়েছে, রাজা হর্ষবর্ধন কোন দুই রাজ্যের শাসনভার নিয়েছিলেন? উত্তর হবে কনৌজ ও থানেশ্বর। কি লিখবে? কনৌজ ও থানেশ্বর। ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তরটি দেখো, কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। এবং পট্ট বা আহার কাকে বলে? উত্তরটি দেখো, বাকাটক শাসন ব্যবস্থার জেলা অঞ্চলকে পট্ট বা আহার বলা হতো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সেনাপতি কাদের বলা হতো? বাকাটক শাসনে প্রদেশের শাসকদের বলা হতো সেনাপতি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।